তোমাকে কেন এখানে তুলে এনেছি জানো? প্রশ্নটি করে আহিয়ান স্বর্গের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। স্বর্গের কোনো ভাবান্তর না দেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠল আহিয়ান। আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্গ। কথাটি শোনা মাত্র স্বর্গের রাগের পারদ তরতর করে মাত্রা ছাড়ালো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। আহিয়ান আয়েশ করে স্বর্গের পাশে বসে আবারও বলতে শুরু করলো। আমি তোমাকে প্রথম দেখেছিলাম আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ব্যালকনিতে। মুখে লাজুকতার ভাব নিয়ে আহিয়ান স্বর্গের পানে চাইল। তুমি দুতলার একটি ব্যালকনিতে কিছু মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলে। আমি ওই দিন বাবার সাথে সেখানে উপস্থিত হয়েছিলাম কিছু কাজে, কিন্তু তোমাকে দেখার পর আমি কিছুতেই সেই কাজে আর মনোযোগ দিতে পারিনি। তোমার হাসি মাখা মুখটাই শুধু আমার চোখের সামনে ভেসে উঠছে। তোমার বড় বড় চোখের পাপড়ি ঝাপটানি আমার হৃদয়কে করেছে উত্তাল। সেদিনই আমি তোমার মাঝে আমার সর্বনাশ দেখেছি মিস স্বর্গ। তুমি তো জানো, চাইলেই যে কেউ ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আমি বিভিন্ন অফিসারের সহযোগিতা নিয়ে ঠিক তোমাকে দেখে গিয়েছি। তোমাকে দেখার লোভ আমার এ জন্মে শেষ হবে না স্বর্গ। চাইলে আমার সামনে এসে এসব বলতে পারতেন আপনি। এমন কাপুরুষের মতন তুলে এনেছেন কেন? ঝাঁঝালো স্বরে বলে উঠল স্বর্গ। আহিয়ান মাথা নিচু করে ফুসফুস করে নিঃশ্বাস নিল, তারপর একটু থেমে আবারও বলল। কাপুরুষই বলতে পারো। আসলে প্রেম নিবেদন, ভালোবাসার গপ্প বলে মেয়ে পড়ানো এসব আমার নাচে নেই। আমি শুধু জানি যেটা আমার চোখে পড়েছে সেটা আমার লাগবে, এবং সেটা শুধু আমারই। তোমার জন্য ওই 2 টাকার মেজর মোহিতের চোখে আমি মুগ্ধতা দেখেছি। কত বড় সাহস তার, আমার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যায়। বলে রাগ সংবরণ করতে না পেরে পাশে থাকা আয়নায় ঘুষি মারে আহিয়ান। পেশিবহুল হাতের ঘুষিতে ঝনঝন শব্দে ভেঙে যায় দেওয়ালে থাকা আয়না। স্বর্গ চমকে ওঠে, কিন্তু একদম ভড়কায় না। আহিয়ানের হাত কেটে ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে। একজন ডক্টর হিসেবে স্বর্গের খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু তার লাগছে না। এই লোকের কারণে তার বাবা মা ভাই সবাই অবশ্যই সাফার করেছে। পোর্টমাস্টারের কাছে ডেড শোলের নাম শুনে মোহিত আর সৌম্যর চোখ চকচক করে ওঠে। তার মানে তারা সঠিক জায়গাতেই এসেছে। পরেক্ষণেই তাদের আসার প্রদীপ নিভে যায় যখন পোর্টমাস্টার জানায় আগামী 3 মাসের মধ্যে এই জাহাজ এই ঘাটে নোঙর ফেলবে না। বলেই শিডিউল বইটি মেজর নিকোলাসের হাতে দিল বৃদ্ধ। নিকোলাস আর ভলতেয়ার সবগুলো কাগজ উল্টে পাল্টে দেখে মোহিতকে ইংলিশে সব বুঝিয়ে দিল। মোহিতের মনে আগ্নেয়গিরির হুতাশন জ্বলে উঠল। যে এই আশা বুকে বেঁধে এখানে এসেছে, তবে কি তা পূরণ করতে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কেন মোহিত সব জেনেও স্বর্গের জন্য নাফিস মাহমুদকে বলে তখন থেকেই দেহরক্ষীর ব্যবস্থা করলো না? মোহিত রাগে কষ্টে নিচের উপর অভিমান করে জমে থাকা বরফের স্তূপে অনবরত পাঞ্চ করতে থাকলো। সৌম্য দৌড়ে গিয়ে মোহিতকে কোনোভাবে ম্যানেজ করলো। বিধ্বস্ত মোহিত শরীরের ভার ছেড়ে দিল সৌম্যের উপর। আর কি কি হারালে নিয়তি তাকে ক্ষমা করবে? প্রবীণ আরো কিছু কাগজ ঘেটে আরেকটি পোর্ট সম্পর্কে ওদের জানালো। ইউ ক্যান চেক দ্যাট পোর্ট বলে একটা কাগজ নিকোলাসের হাতে দিল। বৃদ্ধকে থ্যাঙ্কস জানিয়ে তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। পেরিয়ে গেছে 12 দিন, এখনো স্বর্গের কোনো পাত্তা পাওয়া যায়নি। সমস্ত নিউজ পোর্টালে ঘুরছে বড় বড় হেডলাইন, মেজর জেনারেল নাফিস মাহমুদের কন্যাকে অপহরণ করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া আহিয়ানের ছবি কেউ পোস্ট করতে পারছে না। 2 দিন ধরে নাফিস মাহমুদ মুহিতের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হচ্ছেন। মুহিতকে লাইনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মাথা টনটনে ব্যথা করছে। কি থেকে কি হয়ে গেল এক নিমেষেই। হায় মাবুদ, সহায় হও। তনুজা ঠেলে ঠেলে কোনো মতে নিজেকে চালাচ্ছেন। তার বিশ্বাস একদিন না একদিন হয় ভালো খবর আসবে, না হয় মন্দ। যখন নাফিস মাহমুদ বিদেশে মিশনে যেতেন, তনুজাকে বোঝাতেন, আমি আর না ফিরলে বুঝবে আমি উপরে চলে গেছি। তোমাকে শক্ত হতে হবে তনুজা, তুমি একজন দেশ রক্ষকের স্ত্রী। তোমার মন দুর্বল হলে কিভাবে চলবে তনুজা? প্রথম তনুজা অনেক ভয়ে ভয় থাকতো, নাফিস ফিরবে তো। কিন্তু ধীরে ধীরে তনুজা সেই ভয়কে জয় করে মনকে কঠিন করতে পেরেছে। তবে আজ কেন সেই কঠিন মনে আবার ভয় এসে হানা দিচ্ছে? মাতৃ হৃদয় বলেই কি এমন? আর ভাবতে পারে না তনুজা। স্বর্গের নিষ্পাপ মুখটা মনে পড়তেই কপল বেয়ে ভারী বর্ষণ নেমে আসে। সুখের দুষ্টুমি কমে গিয়েছে, সেও গুটিয়ে রয়েছে
অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে তার বোনকে উদ্ধার করতে পারবে। সুখ মনে মনে প্রমিস করেছে আফুক ফিরলে আর কখনো অকারণে জ্বালাবে না, খেপাবেও না, ভালো ছেলে হয়ে বোনের কেয়ার করবে। মিসেস তারিন এখনো কিছু জানেন না, তাকে জানতে দেওয়া হয় না। অসুস্থ মানুষ ঘর থেকে বেশি বেরও হয় না, এজন্য তিনি এখনো নিশ্চিন্তে একটু আরামে আছেন। পোর্টমাস্টারের কথা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নিয়ে তারা এখন উপস্থিত হয়েছে নভরোসিয়াক্স বন্দরে। এই বন্দরটি বরফমুক্ত হওয়ার বেশিরভাগ জাহাজ এখানে অবতরণ করে। বন্দরটি আকারে বিশাল বড়, শত শত জাহাজের ভিড়ে কোথায় পাবে সেই ডেড সোল। রাশিয়ান আর্মিদের অত্যন্ত সমীহ করে চলে এই দেশের জনগণ, চাইলেই তারা ক্ষমতার ব্যবহার করে যা খুশি তাই করতে পারে। পোর্টে আর্মি জিপ দেখেই কিছু পোর্ট অথরিটি দৌড়ে কাছে আসলো এবং অত্যন্ত সম্মানের সহিত জানতে চাইল। নিকোলাস মোহিতের ট্যাব নিয়ে জাহাজের ছবি বের করে সবাইকে দেখিয়ে সব বিস্তারে কাহিনী খুলে বলল। পোর্ট মাস্টার সকল জাহাজের শিডিউল চেক করে একটি ঘাট দেখিয়ে নির্দেশ করলেন যে আগামী মাসের 9 তারিখে জাহাজটি এখানে লঙ্গর করবে। মোহিতের নিভে যাওয়া আশার প্রদীপ দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফোর্সের জেনারেলের সাথে কথা বলে নৌবাহিনীর জাহাজের সাথে কথা বললেই কাজ অর্ধেক কমপ্লিট। এর মাঝেই সন্দেহজনক দুটি ছেলেকে পাওয়া গেল। হঠাৎ তারা পালিয়ে যাবার চেষ্টা করছিল। টহলরত দুইজন সোলজারের দক্ষতার সহিত ছেলে দুটোকে ধরে ফেললো এবং গাড়িতে করে আর্মি ক্যাম্পে নিয়ে এলো। ছেলে দুটোকে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে আটকে রাখা হলো। সকাল হলে তাদের বিষয়ে খোঁজ লাগিয়ে অ্যাকশন নিবে। স্বর্গ চতুরতার সহিত বিদেশি মেয়েটাকে বোকা বানিয়ে আহিয়ান সম্পর্কে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। স্বর্গ মেয়েটিকে বলেছে, আমি আহিয়ানের হব স্ত্রী। তুমি যদি তার কি পছন্দ কি অপছন্দ, তার দুর্বলতা কিসে, এসব না জানাও আমাকে, তাহলে আহিয়ানের কাছে তোমার নামে উল্টোপাল্টা বলে সমুদ্রের তল দেশে সলিল সমাধি দিয়ে দেব। সুন্দরী মেয়েদের সঙ্গ আহিয়ানের মারাত্মক পছন্দ। এই একটি বিষয়ে সে দুর্বল, সাথে নেশাপানি। এই কুল কিনারাহীন সমুদ্র থেকে কোনো প্রকার চতুরতা করেও স্বর্গ ফিরতে পারবে না। যোগাযোগেরও কোনো মাধ্যম নেই, যা আছে তা হচ্ছে ওয়াকি টকি। নিজের এমন দুর্ভাগ্য দেখে আনমনে ঠোঁট কামড়ে কেঁদে উঠল স্বর্গ। আশরাফ চৌধুরী এই নিয়ে 56 বার তার ছেলের নাম্বারে কল করেছেন। বরাবরই সংযোগ বিচ্ছিন্ন। রাগে বৃত্তৃষ্ণায় মুখে বাজে গালি এসে গেল তার। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তার এই ছেলের জন্য যদি নিজের ধীরে ধীরে করা সাম্রাজ্যের সামান্যটুকু ফাটল ধরে, তাহলে তিনি তার ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবেন। থেমে নেই পিউ। নিজের ডাক্তারি ডিউটি পালনের পাশাপাশি সে তার বাবাকে বেশ ভালো নজরদারিতে রেখেছে। এমনভাবে সকল কাজ করে বেড়াচ্ছে পিউ যেন তার বাবা কিচ্ছুটি টের না পায়। নাসের হায়দারের বড্ড কুয়া অভ্যাস হচ্ছে মদ খেতে খেতে মাতাল হয়ে ধ্যান জ্ঞান হারানো। সেই সুযোগটাই লুফে নিল পিউ। ঘড়িতে সময় রাত 12:30। নাসের হায়দার নেশায় চুর হয়ে এলোমেলো ভাবে বিছানায় পড়ে রয়েছেন। টিপে টিপে পিউ নাসের হায়দারের শয়নকক্ষে প্রবেশ করলো। সন্তর্পণে আশেপাশে তাকিয়ে তার বাবার ফোনের অনুসন্ধান চালাচ্ছে। হঠাৎই ফ্লোরের পায়ের ধাক্কা লেগে খালি হয়ে যাওয়া মদের বোতল গড়গড় করে শব্দ তুলল। ভয়ে পিউ আলমারির সাথে সেটে রইল। কিয়ৎক্ষণ বাদে অপেক্ষা করার পরও যখন নাসের হায়দারের কোনো সাড়া শব্দ পেল না, তখন পিউ পা টিপে টিপে বিছানার কাছে আসলো। ওই তো ওনার পিঠের নিচেই ফোনটা দেখা যাচ্ছে। কোনো প্রকারে ফোনটা পিউয়ের হাতে চাই। নিজের কথা চিন্তা না করে পিউ ফোনের দিকে হাত বাড়ালো। নাসের হায়দারকে কিছুটি টের পেতে না দিয়েই বের করে আনলো মোবাইল ফোন। আনন্দে পিউয়ের ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। বিপত্তি বাঁধলো লক খুলতে গিয়ে। ফিঙ্গার নয়, কোড প্রেস করে লক খুলতে হবে। জানা অজানা সকল নম্বর দিয়ে ট্রাই করে ব্যর্থ হলো পিউ। মাথায় খেলে গেল দারুণ বুদ্ধি। হাল ছেড়ে দিলে চলবে না, যেভাবেই হোক কোড জানতে হবে। কালই একবার ল্যাবে যেতে হবে। প্রধান কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাউডার কালেক্ট করা। মোবাইলটা পূর্বের জায়গায় রেখে ধীরে ধীরে প্রস্থান নিল পিউ। কেটে গিয়েছে 44টি দিন। কারো চোখে ঘুম নেই। কবে জাহাজ কিনারায় ভিড়বে, কবে উদ্ধার হবে স্বর্গ। স্বর্গকে ওই দিনের পর আহিয়ান একটাও আঁচড়ও লাগতে দেয়নি। যখন স্বর্গের উপর রাগ হয়েছে, সে নিজেকে নিজে আঘাত করেছে।
আহিয়ান স্বর্গকে বোঝাতে চায় যে সে মানুষ হলেও তার ভালোবাসা নিখাত। মোহিতকে টেক্কা দিয়ে স্বর্গকে দূর দেশে নিয়ে এসেছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এখানে কোনো আর্মি পুলিশ কিছুই করতে পারবে না তাকে। কে দিবে তার নামে প্রশাসনের কাছে বিচার? কেউ কি ঘূর্ণাক্ষরেও টের পেয়েছে সে কোথায় যাবে বা যাচ্ছে? রাশিয়া পৌঁছে স্বর্গকে যেভাবে হোক বিয়ে করে ফেলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমার সাথেই থাকতে হবে। আমি না পেলে ওকে কেউ পাবে না। দরকার হলে স্বর্গকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিবে আহিয়ান। যেই জিনিস আহিয়ান চৌধুরী চুজ করেছে সেই জিনিসে আর কারো অধিকার নেই, স্বয়ং নাফিস মাহমুদুরও না। পোর্ট মাস্টারের দেওয়া ডেট শেষ হয়ে গিয়েছে আরো 2 দিন আগে। মোহিতদের ফিরে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মোহিত কোনো কাকুতি মিনতি করেও কিছু করতে পারেনি। যাবার আগে শেষবারের মতো মোহিত আজকে আবারও পোর্টে এসেছে। আজকে সাথে সৌম্য আসেনি। সৌম্য ফিরে যাবার সমস্ত কিছু রেডি করছে। হঠাৎই জাহাজ কিনারায় ভিড়ার শব্দ পেল। বিশাল বড় পোর্ট, একসাথে অনেকগুলো জাহাজ তীরে ফিরেছে। যাত্রী, মালামাল, খদ্দের সব মিলিয়ে এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল মোহিত। জেটি ঘাট নিমিষেই লোকে লোকারণ্য হয়ে গেল। স্বর্গের চারপাশে আহিয়ান কয়েকজন রুশ মেয়ে নিয়োজিত করে দিল আর কঠিন হুঁশিয়ারি জারি করলো। পোর্টে স্বর্গ কোনরূপ ঝামেলা করলে ওকে শেষ করবে তো করবেই, সাথে নিজের বাবা, মা, ভাইকেও তার দাম চুকাতে হবে। ভয়ে ঘৃণায় স্বর্গ নিষ্প্রাণ হয়ে রইল। এত ভিড়ের মাঝে হঠাৎই মোহিতের বুকের বাঁ পাশটা ধকধক করে উঠল। এমনটা মোহিতের আগেও হয়েছে যখন স্বর্গ তার আশেপাশে থেকেছে। তবে আজ কেন এমন পরিস্থিতিতে ধড়কন বেড়ে যাচ্ছে? আনমনে মেয়েগুলোর ভিড়ে হারছে স্বর্গ। নিজেকে সে সঁপে দিবে আহিয়ানের কাছে। এই বিদেশ পৃথিবীতে কেউ কি তাকে রক্ষা করতে আসবে না? নিজেকে কোরবান দিয়ে যদি বাবা, মা, ভাইকে বাঁচিয়ে রাখা যায়, ক্ষতি কি? চোখের জল মুছে সামনে তাকিয়ে হাঁটা ধরল স্বর্গ। হঠাৎই পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগলো স্বর্গের। মোহিতের কথা মনে পড়তেই 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ল মোটা মোটা অশ্রুদানা। আপনাকে আমার ভালোবাসার কথাটা জানানো হলো না মেজর। আমি আপনাকে ভালোবাসি মেজর মোহিত ওয়াসিফ, ভালোবাসি। আহিয়ান চোখ মুখ ঢেকে দ্রুত বেগে পোর্ট থেকে বেরিয়ে গেল। পোর্ট অথরিটির সাথে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে দ্রুত বের হতে হবে এখান থেকে। যাবার আগে মেয়েগুলোকে নির্দেশ দিয়ে গেল কোথায় কিভাবে স্বর্গকে পৌঁছতে হবে। শীতের তীব্রতায় মোহিত নিজেকে এমন ভাবে ঢেকে রেখেছে, শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মোহিত দিক বিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনোভাবেই হৃৎপিণ্ডের লাফানো থামছে না। বুকে সূক্ষ্ম ব্যথার আলোড়ন সৃষ্টি করেছে এই হৃদস্পন্দন। এত মানুষের ভিড়ে হঠাৎই স্বর্গের চোখ যায় ডিপ ব্রাউন ফ্রেঞ্চ কোট পরিহিত এক যুবকের দিকে। চেহারা দৃশ্যমান নয়। গ্রে কালারের মাফলারের সাথে সে মুখ গলা ঢেকে রেখেছে, শুধু চোখগুলো বের করা। পরনে হালকা ব্রাউন সোয়েটার, ব্ল্যাক জিন্স আর বুটস। এই চোখের দৃষ্টি স্বর্গের বহু চেনা। সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশির মতো অক্ষিদয়ের মালিক আর তার মনের অনেক কাছে বাস করে। এই চোখের গভীরে সে তো কবেই ডুবে মরেছে, শুধু মালিককে জানানো হয়নি। পরেক্ষণেই সে মনকে বুঝ দেয়। সে এখানে কিভাবে আসবে? সবই তোর মনের ভ্রান্ত ধারণা স্বর্গ। তাকে পাবার লোভ আর করিস না। অবাধ্য মনের নিষেধ অমান্য করে মরিচিকার পিছনে পিপার্শ বেদুইন যেভাবে ছোটে, সেইভাবে স্বর্গেরও ওই যুবকটির কাছে যাবার জন্য অন্তর পিপাসার্থ হয়ে উঠল। মেয়েগুলোর চোখ ফাঁকি দিয়ে যুবকটির কাজ ঘেঁষে দাঁড়ালো এবং হাত চেপে ধরল স্বর্গ। আকস্মিক কারো হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে মোহিত। সামনে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবাধ্য নোনা জলের ধারা। চারপাশে লাইটস, ক্যামেরার ঝলকানি সাধারণ মানুষের চাইতেও যেন রিপোর্টার্সের সংখ্যাই বেশি। আহিয়ানকে হ্যান্ডকাপ লাগিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে শেল্টারের সাথে ঢাকা এয়ারপোর্ট থেকে আর্মিদের স্পেশাল গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু চারপাশে ক্রুদ্ধ জনতা। কেউ পাথর ছুঁড়ে মারছে, কেউ স্যান্ডেল ছুঁড়ে মারছে, কেউ বা আবার ডিম। টিভিতে নিজের ছেলের এমন দুর্দশা দেখে টিভি বরাবর রিমোট ছুঁড়ে মারলেন আশরাফ চৌধুরী। রিমোটের আঘাতে নিমেষেই ডিসপ্লে নষ্ট হয়ে গেল বিদেশ থেকে আনা ব্র্যান্ডেড টিভিটার। তার তিলে তিলে গড়া সম্মান, ভালো মানুষের মুখোশ, প্রতিপত্তি, এই জানোয়ারটা নিমিষেই নষ্ট করে দিল। স্কাউন্ডেলটাকে আগে খুন করে দিলে আজকে আর এই দিন দেখতে হতো না।
মানুষের সামনে সম্মানহানি, ছেলে সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব, এসব এড়াতে মিথ্যে নাটকের ভান ধরা ছাড়া আর কিছু করার নেই। বজ্জাত রিপোর্টারদের কথা না বললেই নয়, প্রথমেই প্রশ্ন করে বসবে। আপনার ছেলে এত অপকর্ম করেছে, আপনি একজন বাবা হিসেবে কিছুই জানেন না? শুধু কি তাই? মিথ্যে গুজব জুড়ে দিয়ে বিভিন্ন হেডলাইন বানিয়ে খবর প্রচার করবে। শেষে দেখা যাবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে। নিউজ পোর্টালগুলোতে সাংবাদিকরা একে একে বিভিন্ন খবর বিভিন্নভাবে বলে যাচ্ছে। বিশিষ্ট সমাজসেবী আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আহিয়ান চৌধুরী আহির ধূর্ততার সহিত মেজর জেনারেল নাফিস মাহমুদের মেয়েকে রাশিয়াতে পাচার করে দেওয়ার জন্য অপহার করেছে। টানা ৪৫ দিনের আর্মি অভিযানে রাশিয়ার আর্মির সহায়তায় সিএমএইচ এর এই নব্য মেডিকেল অফিসারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোহিতের রেকর্ড করা রাশিয়ান ছেলেগুলোর জবানবন্দিগুলো মিডিয়াকে আরো রসিয়ে রসিয়ে প্রচার করলো। আরো বলল, ছেলের এহেন কুকীর্তি সহ্য করতে না পেরে বাবা আশরাফ চৌধুরী হার্ট অ্যাটাক করে ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন জবানবন্দি মেডিকেল টেস্ট করার পর স্বর্গকে বাসায় আনা হয়েছে। মেয়েকে জড়িয়ে ধরে তনুজা আকুল হয়ে কেঁদে কেটে মেয়ের চোখে মুখে চুমু খাচ্ছেন। মোহিতকে জড়িয়ে ধরে নাফিস শুধু পিঠ চাপড়ে হাতিয়ে যাচ্ছেন। মোহিত আজ তার প্রাণ তার হাতে ফিরিয়ে দিয়েছে। এই বিনিময়ে মোহিত যা চাইবে নিজের জীবন বাজি রেখে হলেও মামা হিসেবে নাফিস মাহমুদ মোহিতকে সেটাই দিবেন। মিসেস তারিন অবুজের মতো শুধু চেয়ে রইলেন। কিছুই তার বোধগম্য হলো না। সুখ দৌড়ে এসে স্বর্গকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, মাফ করে দে আপু, আর কখনো তোর পিছনে লাগবো না। গুড বয় হয়ে লেখাপড়া করবো আর তোকে দেখে শুনে রাখবো। পরিবারের মানুষের এহেন শোচনীয় অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠল স্বর্গ। বাবা মা ভাইকে ছাড়া সেও অনেক কষ্ট পেয়েছে অচেনা পরিস্থিতিতে। সে আবার নতুন জীবন পেয়েছে মোহিতের জন্য। স্বর্গ মনে মনে নিজের সমস্তটা মোহিতের জন্য উৎসর্গ করলো। পিউকে চমকে দিতে সৌম্য নিজেই এসেছে পিউর কেবিনে। পিউ কোনো এক ভাবনায় ডুবে রয়েছে। সৌম্য গলা খাঁগাড়ি দিল। পিউ আনমনে জিজ্ঞেস করলো, কি সমস্যা খুলে বলুন। ওহো, সমস্যা তো অনেক ম্যাডাম। আপনি কয়টা মেডিসিনের প্রেসক্রিপশন করবেন? পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছতেই বসা থেকে দাঁড়িয়ে গেল প্রিয়। সামনে দাঁড়ানো নিজের একান্ত ব্যক্তিগত পুরুষটিকে দেখে চেয়ার রেখে দৌড়ে সৌম্যর বুকে আছড়ে পড়ল। এতদিনে জমিয়ে রাখা কষ্ট বাঁধ ভাঙা অশ্রুতে ধুয়ে মুছে গেল। সৌম্যকে দুহাতে জড়িয়ে ধরে জানালো নানান অভিযোগ। আপনি খুব খারাপ ক্যাপ্টেন, খুব খারাপ। আপনি আমাকে এতগুলো দিন অনেক কষ্ট দিয়েছেন। একটা ফোন কলেরও কি আমার প্রাপ্য ছিল না? আদুরে কণ্ঠে সৌম্য বলে উঠল, আপনি বড্ড নরম মনের মানুষ পিউ। এত নরম হলে কিভাবে চলবে? মানুষ তো আপনাকে সহজেই ভেঙে দিয়ে চলে যাবে। পিউ সৌম্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পিউয়ের মনে হচ্ছে ছেড়ে দিলেই সৌম্য আবারও পালিয়ে যাবে। পিউকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সৌম্য বলল, না, আমি জানি না, জানতেও চাই না। পিউয়ের সাবলীল উত্তর। মুচকি হেসে পিউয়ের কপালে গাঢ় চুমুর পরশ আঁকে সৌম্য। যত দুপুর গড়াচ্ছে সূর্যের তেজ হু হু করে বাড়ছে। বাইরে এক দ্বন্দ্ব টেকা যাচ্ছে না। সূর্যের উত্তাপে মাটি সহ মরুভূমির বালুর মতো উত্তপ্ত হয়ে আছে। কোনো ফাঁক ফোকর গলিয়েও ধরণীতে কোনো হাওয়া বইছে না। পাখপাখালি পর্যন্ত গাছের পাতায় চিপায়ে ঘাপটি মেরে বসে আছে। মাঝে মাঝে দুই একটা কাকের কাঁকার ডাক শোনা যাচ্ছে। এদিকে প্রচুর গরমের ভেতরে জার্নি করে এসেছে তন্মধ্যে। খাবারের অনিয়ম, ভয়ভীতি, অনুপযোগী পরিবেশ সব মিলিয়ে স্বর্গের অবস্থা নাজুক। বাসায় এসে সে হড়হড় করে বমি করে দিল। মাথা চক্কর দিয়ে উঠেছে বারবার। তনুজা ধরে ধরে দোতলায় স্বর্গের বেডরুমে স্বর্গকে এনে শুয়ে দিলেন আর নিজেও চলে গেলেন স্যুপ বানাতে। শরীরে শক্তি পাচ্ছে না স্বর্গ। এই মুহূর্তে ভিটামিন স্যালাইন পুশ করা জরুরি। নিজের ফোন, ওয়ালেট, ব্যাগ সবকিছু হারিয়ে গেছে স্বর্গের। আহিয়ানের দুর্ধর্ষতার কথা মনে পড়তেই শরীর শিউরে উঠল স্বর্গের। হঠাৎই স্বর্গের শয়ন কক্ষের দরজা খট করে খুলে গেল। রুমে প্রবেশ করলো মোহিত। মোহিতকে দেখে বুকের ধুকপুকুনি বেড়েই গেল স্বর্গের। মনে হচ্ছে এখনই লাভ অ্যাটাক এসে যাবে।
মোহিতের আর্মি ইউনিফর্মের আকর্ষণীয় রূপে স্বর্গ ভুলে গেল চোখের পলক ফেলতে। কে বলেছে এই ব্যাটাকে এত সুন্দর হতে? এই ব্যাটা রাস্তায় চলাফেরা করে কিভাবে? মেয়েরা কি তাকে নজর দিয়ে গিলে খায় না?